মক্কা চুক্তি নিয়ে তোলপাড় হয়ে যাচ্ছে। এটা তো এখন টক অফ দা ওয়ার্ল্ড, টক অফ দা কান্ট্রি নয়। এবং সেই জায়গায় অবশ্যই বাংলাদেশ জড়িয়ে রয়েছে। বাংলাদেশ সরকার পক্ষ থেকে যতটুকু জানা যাচ্ছে যে তারা এই চুক্তিতে যাচ্ছে, জোটভুক্ত হচ্ছে সৌদি আরব, তুরস্ক বা পাকিস্তান এখন পর্যন্ত যারা চুক্তিতে স্বাক্ষর করেছে। আমার প্রশ্ন প্রথমে হচ্ছে যে কেন বাংলাদেশ এই জোটে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছে? লাভ ক্ষতিটা কি, অথবা ক্ষতি বা ঝুঁকির যে বিষয়টি রয়েছে সেটি বিবেচনা করা হচ্ছে কিনা? এখানে বোধহয় বলা উচিত যে বাংলাদেশ সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি যে তারা যোগ দিবে। তারা বলছে তারা এটাকে ইতিবাচক দৃষ্টিতে দেখছে, হুম। তার মানে তাদের একটা ইচ্ছা আছে যে যোগ দেওয়ার, কিন্তু তারা এখন যেটাকে বলে টেস্টিং দ্য ওয়াটার, দেখছে যে বাতাস কোন দিকে মানে বইছে, সেই অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবে। তবে আমার মনে হয় যে এই সরকারের একটা আম, চিন্তাধারা আছে যে এখানে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব একটা জোটে, সেখানে বাংলাদেশকে যদি আমন্ত্রণ জানানো হয় তাহলে তারা গর্বিত বোধ করছে, যেন এটা একটা গর্বের বিষয় যে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। এবং আচ্ছা। আপনি দেখেন যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন যে এই আমন্ত্রণ জানানো হয়েছে তারেক রহমানের নেতৃত্বের জন্য, অর্থাৎ হুম। তারা এটাকে তারেক রহমানের নেতৃত্বের একটা এন্ডোর্সমেন্ট হিসেবে নিচ্ছে যে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। তো ওনারা মনে করেন যে একটা ইসলামী জোটে থাকতে পারলে বাংলাদেশের যে ইসলামী চরিত্র, ক্যারেক্টার রাষ্ট্রের, সেটার সাথে সামঞ্জস্য থাকবে। কিন্তু এই জোটটা যে মধ্যপ্রাচ্য ভিত্তিক, এটা যে একটা ধর্মীয় জোট না, যদিও এটা মক্কায় এই জোটের মানে অ্যাগ্রিমেন্টটা সই করা হয়েছে, কিন্তু তারপরেও এটা একটা ইসলামিক জোট না, এটা হচ্ছে একেবারে মধ্যপ্রাচ্য ভিত্তিক, এবং এটা সৌদি আরবের স্বার্থ, প্রতিরক্ষা বিষয়ক জোট। তুরস্কের স্বার্থ, এইগুলাকে মাথায় রেখে এই জোটটা করা হয়েছে। তো সেখানে বাংলাদেশের ভূমিকা কি হতে পারে? বাংলাদেশ বহুদূরে, বাংলাদেশ মধ্যপ্রাচ্যের অংশ না, বাংলাদেশ পশ্চিম এশিয়ার অংশ না, বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অংশ। বাংলাদেশের ভূ রাজনৈতিক বলয়টা হচ্ছে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের যে মিলন কেন্দ্র, সেখানে, সেটা হচ্ছে বাংলাদেশের ভূ রাজনৈতিক বলয়। তো সেখান থেকে ছিটকে গিয়ে সেই পারস্য উপসাগর এবং মধ্যপ্রাচ্যের একটা জোটে অংশ নেওয়া, এটা বাংলাদেশের জন্য আমার মতে খুব একটা লজিক্যাল মনে হচ্ছে না। কিন্তু এর আগেও আমরা দেখেছি, কিন্তু পাকিস্তানের সময় আমেরিকানরা দুটো জোট করেছিল, একটা ছিল সেটা ছিল হুম। মধ্যপ্রাচ্য ভিত্তিক, বাগদাদ প্যাক্ট যেটা নাম ছিল, সেখানেও পাকিস্তান যোগ দিয়েছিল। আবার সিয়াটো ছিল আরেকটা, এটা ছিল পূর্ব এশিয়ার জন্য, সেখানেও পাকিস্তান যোগ দিয়েছিল। তো ওটা ছিল আমেরিকানদের জোট এবং পাকিস্তান সেটা জোট দিয়েছিল। এখন এখানে আমেরিকানদের জোট না, বরঞ্চ আমেরিকানদের তারা রিপ্লেস করবে, আমেরিকান নিরাপত্তার জায়গায় এই মুসলিম দেশগুলো বা আঞ্চলিক দেশগুলো এটাকে নিরাপত্তা দেবে। তো বাংলাদেশ মনে করছে যে এখানে থাকতে পারলে তাদের একটা ভূমিকা থাকবে, তাদের বিশ্ব রাজনীতিতে বা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটা ভূমিকা থাকবে। কিন্তু আমি তো মনে করি না যে বাংলাদেশকে সেইভাবে গুরুত্ব সহকারে আমন্ত্রণ জানানো হচ্ছে। আমার তো মনে হয় না বাংলাদেশে এখানে কোনো আদৌ কোনো প্রভাব, নিয়ন্ত্রণ তো পরের কথা, কোনো প্রভাব রাখতে পারবে, এটা আমি মনে করি না। তো বাংলাদেশ এক ধরনের ডিলিউশনে ভুগছে, তারা মনে করছে যে তারা একটা বড় প্লেয়ার হয়ে যাবে এই জোটে যোগ দিয়ে, কিন্তু আসলে তা না। মধ্যপ্রাচ্যের দেশগুলো কখনো বাংলাদেশকে বড় প্লেয়ার হিসেবে দেখে না, তারা কি হিসেবে দেখে? সেটা হচ্ছে সস্তা শ্রমের বাজার, সস্তা শ্রম যেখান থেকে আসে, সেটাই হচ্ছে হুম। বাংলাদেশ। এখন তাদেরকে এই জোটে আনা মানে হচ্ছে সস্তা সামরিক বাহিনী, সৈন্য আনা। এটার মানেটা কি? সস্তা কি? সস্তা জীবন, এইটাই তো। এইটা যদি বাংলাদেশ না বোঝে, তাহলে তাহলে এটা তারা বড় একটা ভুল করবে। রিয়াদ সফরের জন্য তো আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের প্রধানমন্ত্রীকে, এবং সৌদি আরব যাবে এমন একটা কথাবার্তা হচ্ছে। আহ প্রধানমন্ত্রী যাবেন, এবং যেহেতু সরকারের পক্ষ থেকে ইতিবাচক একটি মনোভাব পোষণ করা হয়েছে, তো বাংলাদেশ কি শুধু এটুকুই ভাবছে যে আমি বিশাল কিছু হয়ে গেলাম, আমি মধ্যপ্রাচ্যের একটি জোটে যাচ্ছি, ইসলামী জোটে যাচ্ছি? আর আপনি একটা ইন্টারেস্টিং মন্তব্য করেছেন যে এটা তো কোনো, মানে যেটি বাস্তব, ধর্মীয় জোট নয় বা ইসলামী কোনো জোট নয়, কিন্তু আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি এখন তুমুল বিতর্কের মুখে রয়েছেন, মানে শুরু থেকে তিনি বিতর্কের মুখে, তিনি কিন্তু মন্তব্য করেছেন মক্কা আমার হৃদয়ে, মক্কা আমার অন্তরে। উনরা কি ধরে নিচ্ছে যে এটি ধর্মীয় জোট?
যেহেতু মক্কা নগরীতে স্বাক্ষরিত হয়েছে, নাম মক্কা চুক্তি, ওনারা কি ধরে নিচ্ছেন যে এটি ধর্মীয় জোট? তো উনারা ধরে নিয়ে আমার মনে হয় না উনারা সেটা ধরে নিচ্ছেন, উনারা সেটাকে সেল তাহলে এই করতে চান কথা বলার পাবলিকের কারণ কি? কাছে। মক্কা আমার এটা হৃদয়। এটা এটা হচ্ছে পাবলিকের কাছে সেল করার ব্যাপার। পাবলিক আচ্ছা। যাতে এটা এটা নিয়ে খুব মানে আন্তরিক হয় এবং তারা যারা ইমোশনাল হয়ে যায় এটা নিয়ে, এই জোট হুম। জয়েন করতে পারলে এটা একটা আমাদের সোয়াব হবে, এই ধরনের একটা ইমপ্রেশন তারা সৃষ্টি করতে চান যে এই জোটটা হচ্ছে মুসলমানদের জন্য। তো এটার সাথে ইসলামের সম্পর্ক মানে কোথায়? লজিক যদি থাকে যে সৌদি আরব যখন কোনো অনুরোধ করে বাংলাদেশকে, বাংলাদেশ এটা না করতে পারে না। এটা কারণ হচ্ছে যে বাংলাদেশে যত মানুষ বিদেশে আছে তাদের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে সৌদি আরবে। সবচেয়ে বড় সংখ্যা প্রবাসী বাংলাদেশী হচ্ছে সৌদি আরবে, এবং সৌদি আরব হচ্ছে বাংলাদেশের জন্য একটা ওই শ্রম বাজার, খুবই মানে গুরুত্বপূর্ণ শ্রম বাজার, যেখান থেকে অনেক রেমিটেন্স আসে, আহ, বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় সেই শ্রম বাজার থেকে। কাজেই সৌদি আরব বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দেশ। সেই দিকে বিবেচনা করলে হয়তো বাংলাদেশ ভাবছে যে সৌদি আরবকে না করলে, যদি তারা প্রতিশোধ নেয়, যদি তারা বাংলাদেশকে ডাউনগ্রেড করে দেয়, বাংলাদেশ থেকে শ্রম নেওয়া বন্ধ করে দেয়, সেটা একটা হতে পারে। সেই চিন্তা থেকে হয়তো বাংলাদেশ ইতিবাচক একটা সাড়া দেবে। কিন্তু বাংলাদেশকে তো ওইটার মানে ওইটা ছাড়িয়ে চিন্তা করতে হবে, কারণ এখানে তো তাদেরকে সৈন্য পাঠাতে হতে পারে। এখানে কিন্তু যুদ্ধ লেগে যেতে পারে এমন দেশের সাথে, যেই দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক আছে, সম্পর্ক ভালো, এবং সম্পর্ক ভালো রাখা প্রয়োজন। তখন বাংলাদেশ কি করবে? তখন তো বাংলাদেশকে ওই জোটের সাথে যুদ্ধে যেতে হবে। কাজে এইসব জিনিস বিবেচনা তো করতে হবে। আর পাকিস্তান আছে এই জোটে, পাকিস্তানের সাথে ভারতের যে কোনো মুহূর্তে যে কোনো সময় আরেকটা যুদ্ধ লেগে যেতে পারে। তখন কি পাকিস্তানে এক্সপেক্ট করবে যে বাংলাদেশ জোটের অংশ হিসেবে তার পক্ষ হয়ে মাঠে নামুক? তো বাংলাদেশ কেন সেটা করতে যাবে? ভারত পাকিস্তানের যে বচসা, যেই ঝগড়া, যে বিবাদ, সেটার সাথে বাংলাদেশের কি সম্পর্ক? কোনো সম্পর্কই নেই। কিন্তু এই জোটে যোগ দিলে বাংলাদেশের উপর সেই একটা অব্লিগেশন চলে আসবে যে পাকিস্তান আক্রান্ত হলে পাকিস্তানের পক্ষে লড়াই করতে হবে। তো সেটা বাংলাদেশ এই ঝুঁকিটা কেন নিতে যাবে? আমরা গত কয়েক বছর তো দেখেছি, বেশ কয়েকবার সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, যুদ্ধ না হলেও ভারত এবং পাকিস্তানের মধ্যে। তো এই ধরনের সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনা ঘটলে সেক্ষেত্রেও তো নিশ্চয়ই বাংলাদেশের আহ সহযোগিতা করতে বাধ্য হতে হবে পাকিস্তানকে। তো এবং ভারত, আমি যতদূর জানলাম যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শ্রী রণধীর জয়সওয়ালের কাছে এই বিষয়ে প্রশ্ন রাখা হয়েছিল বাংলাদেশ প্রসঙ্গে, মক্কা ট্রিটিকে কেন্দ্র করে। তারা এড়িয়ে গেছে। তারা কূটনৈতিক সুলভ ভাবে যে বক্তব্যগুলো দেয় গতানুগতিক, যে আমরা অবজার্ভ করছি, ওয়াচ করছি, কিন্তু আনঅফিসিয়ালি যেটুকু জানা যাচ্ছে ভারত খুব সিরিয়াসলি নিচ্ছে এটি। যদি বাংলাদেশ এই ট্রিটিতে যায়, সেক্ষেত্রে তারা অন্যরকম আচরণ করতে পারে। আহ সেই বিষয়টা আমরা কতখানি গুরুত্বের সঙ্গে নেব? এখন এই সরকারের যারা আছেন এবং এই সরকারের যারা সমর্থক আশেপাশে, তার আশেপাশে আছে, তারা তাদের লাইনটা হচ্ছে যে ভারত কি ভাবলো না ভাবলো তাতে আমাদের কিছু আসে যায় না। এই যেরকম জামাত ইসলামীর আমির বলেছেন যে আমরা যোগ দিব আমাদের নিজেদের স্বার্থে, তাতে অন্য কারো শ্বাসকষ্ট হওয়ার কোনো কারণ নেই। তো এটা তো একটা মানে কি বলবো, বেকুব মার্কা কমেন্ট। কারণ আপনাকে এই পৃথিবীতে বাঁচতে হলে আপনার আশেপাশে কারা আছে, আপনার মিত্র বা আপনার শত্রু বা আপনার প্রতিবেশী, তারা কিভাবে নিবে সবকিছু বিবেচনা বিবেচনা করেই আপনাকে আগাতে হবে। আপনি যদি বলেন যে ভারত কি ভাবছে আমি এটা কেয়ার করি না, তাহলে আপনি হয়তো খুব ভাবা পাবেন। টক টক শোতে গিয়ে অনেকে হাততালি দিবে, রাস্তায় অনেকে হাততালি দিবে, পত্র পত্রিকায় আপনাকে বিরাট একটা জাতীয়তাবাদী নেতা হিসেবে দেখবে, কিন্তু বাস্তবে কিন্তু সেটা একটা বোকামি হবে। তবে এখন ব্যাপার হচ্ছে যে আমার মনে হয় না যে পাকিস্তান এবং সৌদি আর তুরস্ক এদের মধ্যে যেই জোট, সেটা নিয়ে আহ, ভারতের তেমন মাথা ব্যথা আছে। কারণ সৌদি আরবের সাথে ভারতের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক, খুবই ঘনিষ্ঠ সম্পর্ক আছে অর্থনৈতিকভাবে এবং কৌশলগতভাবে। তারা দুজন অংশীদার। কাজেই সৌদি আরব কখনো ভারতের বিরুদ্ধে এই জোটকে কাজে লাগাবে এটা মানে অকল্পনীয়। তুরস্ক এখন, তুরস্ক যেভাবে অপারেট করে, তারা মুসলিম বিশ্বে একটা প্রভাব ফেলতে চায়, তারা মুসলিম বিশ্বের নেতা হতে চায়। তো সেখানে যদি তারা কাশ্মীরকে সেভাবে চিহ্নিত করে যে কাশ্মীরেও আমি আমার প্রভাব বিস্তার করব, তাহলে অবশ্যই ভারতের সাথে একটা তুরস্কের টক্কর লাগবে। কিন্তু তুরস্ক কিন্তু এই পর্যন্ত সেটা করেনি। এবং ভারতের অভ্যন্তরীণ বিষয়ে
কিন্তু তুরস্ক তেমন নাক গলায় না। কাজেই তুরস্ক দিক থেকেও ভারত তেমন কিছু হুমকি দেখবে না। কিন্তু হ্যাঁ, বাংলাদেশ যদি যোগ দেয়, তাহলে ভারত দেখবে এইভাবে যে বাংলাদেশ আর পাকিস্তান এখন সামরিক মিত্র হয়ে গেল। এবং এই যে জিনিসটা যে একজনের উপর আক্রমণ সবার জন্য উপর আক্রমণ হিসেবে গণ্য হবে, তাহলে ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে যায়, তাহলে ভারতকে ভাবতে হবে যে বাংলাদেশ ওই পূর্ব রণাঙ্গন মানে থিয়েটার থেকে বাংলাদেশ যোগ দিতে পারে, কারণ তার উপর একটা দায়িত্ব থাকবে, তখন একটা অব্লিগেশন থাকবে এই জোটের অংশ হিসেবে। কাজেই ভারত মানে বাংলাদেশের অংশগ্রহণটাকে ভারত একটা হুমকি হিসেবে দেখতে পারেই, নট বিকজ অফ দ্য জোট, হ্যাঁ এই অ্যালায়েন্সের জন্য না, কিন্তু এর ফলে যে পাকিস্তানের সাথে একটা আনুষ্ঠানিক সামরিক মিত্রতা তৈরি হবে। এবং এই জোটের মানে যে কোনো সামরিক জোটে আপনি দেখেন, নেটো বলুন বা অন্যান্য যে সামরিক জোট যেগুলো আছে, ছিল এক সময়, অনেকগুলো আর নেই, যেমন ওয়ারসো প্যাক্ট ছিল পূর্ব ইউরোপে, সবখানে কিন্তু বিভিন্ন দেশের সেনাবাহিনী অন্য দেশে গিয়ে মহড়া করে, তারা ঘাঁটি গাড়ে। তো এখন বাংলাদেশ যদি যোগ দেয়, তাহলে কি পাকিস্তানের সেনাবাহিনী ভারতে এসে বাংলাদেশে এসে মহড়া দিবে, ঘাঁটি গাড়বে? যদি সেটা হয়, তাহলে তো ভারত অবশ্যই সেটাকে একটা হুমকি হিসেবে দেখবে। তখন হয়ে যাবে কি, তখন পাকিস্তান না, বাংলাদেশই হয়ে যাবে ভারতের প্রতি হুমকি। এখন বাংলাদেশে যারা সরকার পরিচালনা করছে, পররাষ্ট্র মন্ত্রণালয় যারা বসে এই সব ছক আঁটছেন, তারা কি চান বাংলাদেশ ভারতের প্রতি একটা হুমকি হয়ে দাঁড়াক, বা ভারত ভাবুক যে বাংলাদেশ ভারতের প্রতি হুমকি? তারা যদি সেটা চান, তাহলে তারা ঠিক পথে এগুচ্ছেন। এই জোটে যোগ দিন, পাকিস্তানের মহড়া করুন, পাকিস্তানকে একটা ঘাঁটি আহ, বসাতে দিন বাংলাদেশে, তাহলে ষোলকলা পূর্ণ হয়ে যাবে। কিন্তু সেটা যদি না চান, তাহলে এই জোট থেকে দূরে থাকাই শ্রেয়। আম, আপনি পাকিস্তানের সাথে বাংলাদেশের সামরিক জোটের বিষয়টি মানে ক্লিয়ার করেছেন। সেই জায়গা থেকে আমার প্রশ্ন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির জায়গা থেকে কি এই বিষয়ে আরো ইন্টারেস্টেড বেশি হতে হচ্ছে সরকারকে? এবং আরেকদিকে আপনি বলছেন যে রিয়াদ বা সৌদি আরব, অথচ রিয়াদ হয়তো বাংলাদেশকে আমন্ত্রণ জানায়নি বা কতটুকু জানায় সেটা নিয়েও এখনো পর্যন্ত প্রশ্ন রয়েছে। আহ তুরস্কের কথা বলছেন, তুরস্ক কিন্তু যে সার্জিক্যাল স্ট্রাইক হলো ভারত এবং পাকিস্তানের মধ্যে, আহ সেক্ষেত্রে পাকিস্তানকে সমর্থন করছিল এবং ভারত সেটিকে নিঃসন্দেহে খুব ভালো চোখে নেয়নি। এই জায়গাগুলো মিলিয়ে আঞ্চলিক রাজনীতি বাংলাদেশে তুরস্ক এবং পাকিস্তানের একটি প্রভাব একটি গোষ্ঠীর উপর রয়েছে। তারা নিয়ন্ত্রণ করতে চায়, বাংলাদেশে কোনো কোনো রাজনৈতিক গোষ্ঠী তাদের ছত্রছায়া রাজনীতি করছে। মোদ্দা কথা, তাদের কারণে এখন সরকার কোনোভাবে প্রভাবিত হচ্ছে কিনা এই জোটে যাওয়ার জন্য, বিকজ অফ পাকিস্তান। এবং আমাদের দেশে কোনো কোনো কথিত বুদ্ধিজীবী, কোনো কোনো অধ্যাপক তো ফ্রম দ্য বিগিনিং 5ই আগস্ট 2024-এর পর থেকে বলেই আসছে যে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নিয়ে এসে ভারতের সেভেন সিস্টার্স বা পশ্চিমবঙ্গের দিকে তাক করে রাখতে হবে, তাহলে ভারতকে সাইজ করা যাবে। এইসব কোনো কারণ কাজ করছে কিনা? এটা নিঃসন্দেহে যে বাংলাদেশে এখন যে রাজনৈতিক বলয়, যেটা ক্ষমতার আশেপাশে যে রাজনৈতিক বলয়, আম, সেখানে সেটা সেটা যারা নিয়ন্ত্রণ করছে, তারা অবশ্যই ভারত বিদ্বেষী, এবং তারা চায় যে পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করে পাকিস্তান এবং তুরস্ক তারা একটি এক বৃহৎ মুসলিম বলয়ের অংশ হতে চায়। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এই বিষয়ে আপনার ধরুন বাংলাদেশে সেরকম বিরোধী দল বলতে কিছু নেই, কারণ জামাত বলুন, এনসিপি বলুন, বিএনপি বলুন, তারা সবাই একই একই রকম, একই বলয়ের লোক। কাজে এখানে একদলীয় শাসন না, কিন্তু এক বলয়ের শাসন বাংলাদেশে। কাজেই সেখানে আপনি দ্বিমত খুব একটা পাবেন না। আপনি যদি দ্বিমত বিরোধী দলের মধ্যে খোঁজেন, সেটা পাবেন না। আপনাকে এই দলগুলোর বাইরে যেতে হবে দ্বিমত খোঁজার জন্য। আপনাকে পত্রিকার অপেড পেজগুলো দেখতে হবে, মতামত দেখতে হবে, আপনার সমাজের অন্যান্য নাগরিক সমাজের লোকজনের কথা শুনতে হবে, যদি সরকার শুনতে চায়, অন্য ভার্সন যদি শুনতে চায়। কিন্তু এই মুহূর্তে এই গোষ্ঠী যারা তুরস্ক পাকিস্তানের সাথে আরো ঘনিষ্ঠ সম্পর্ক করতে চায়, এই মুসলিম বিশ্বের অংশীদার হওয়ার জন্য, তারাই ডমিনেট করছে এই মানে আলোচনাটা। কাজেই আপনি যার যার কথা বলছিলেন যে পারমাণবিক মানে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র বাংলাদেশকেও নিরাপত্তা দিতে পারে, তো এটা তো একটা মানে কি কি বলবো আমি, এটা বাল্যসুলভ কল্পনা প্রসূত কথাবার্তা। পাকিস্তান কখনো সেটা করবে না, পাকিস্তান নিজেও সেটা করবে না। আম, বাংলাদেশ চাওয়া তো দূরে থাক, কারণ বাংলাদেশ চাওয়া মাত্রই বাংলাদেশ নিজেই পারমাণবিক হামলার মুখে পড়ে যাবে।
কাজেই বাংলাদেশে কোনো সরকার, সুস্থ মস্তিষ্কের সরকার, কখনো চাইবে না যে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় নিয়ে আসতে, কারণ তখন ভারতের পারমাণবিক অস্ত্র বাংলাদেশের দিকেও তাক করা হবে। তো এটা হচ্ছে মানে একেবারে কি বলবো, নিশ্চিত ধ্বংসের একটা পরিকল্পনা, আত্মহত্যার মতো, আত্মহুতি। বাংলাদেশ যদি আত্মহুতি দিতে চায় তাহলে এই পাকিস্তানের এই পারমাণবিক বলয়ের ভেতরে তার মানে ঢোকা উচিত। কিন্তু সেটা কোনো সরকার করবে বলে আমার মনে হয় না। কিন্তু এই জিনিসটা, এই যে একটা ধর্মীয় পরিচয় নিয়ে যেই আহ, কি বলবো, মানে কথাবার্তা হচ্ছে, এবং এই গোষ্ঠী এখন ডমিনেট করছে। তারা চায় বাংলাদেশ একটা মুসলিম বিশ্বের অংশ হোক। বাংলাদেশ তাদের কাছে বোধহয় খুব দুঃখের বিষয় যে বাংলাদেশের অবস্থান মধ্যপ্রাচ্যে না, এটা দক্ষিণ এশিয়ায়, দক্ষিণ পূর্ব এশিয়ায় পড়ে গেছে। তারা হয়তো মনে প্রাণে চাইবে যে যে যাতে বাংলাদেশটাকে শিফট করে সৌদি আরবের পাশে বা তুরস্কের পাশে বা ইরাকের পাশে নিয়ে যাওয়া যেত, কিন্তু সেটা তো সম্ভব না। আপনি তো আপনার প্রতিবেশী, আপনার ভৌগোলিক ভৌগোলিক অবস্থান পরিবর্তন করতে পারেন না। আপনি অনেক কিছু পরিবর্তন করতে পারেন, আপনার ধর্মও পরিবর্তন করতে পারেন, আপনি অন্য ধর্ম গ্রহণ করতে পারেন, কিন্তু আপনার ভৌগোলিক অবস্থান আপনি পরিবর্তন করতে পারেন না। এবং এইটা বাংলাদেশকে স্বীকার করতে হবে যে তার প্রতিরক্ষা নির্ভর করবে তার ভৌগোলিক অবস্থানের উপরে প্রাথমিকভাবে। তারপরে তার অর্থনৈতিক স্বার্থ কোথায় আছে সেটা আপনি দেখবেন, সেটারও নিরাপত্তা আপনাকে নিশ্চিত করতে হবে। কিন্তু আপনি যদি লাফ দিয়ে আহ, আপনার একটা ধর্মীয় পরিচয় আছে, সেই ধর্মীয় পরিচয়ের দিকে ছুটেন, তাহলে কিন্তু আপনি বিরাট ভুল করবেন। এটা কি আসলে ধর্মীয় পরিচয়টা মূল কারণ হিসেবে কাজ করছে, নাকি আমি যেটি আপনাকে প্রশ্ন করছিলাম যে আঞ্চলিক রাজনীতি এখানে কাজ করছে? হয়তো তুরস্ক কিংবা পাকিস্তান তারাই বেশি প্রভাব বিস্তার করার চেষ্টা করছে এই জোটে যাওয়ার জন্য, বাংলাদেশকে এখানে টানার জন্য, শুধুমাত্র ভারতকে এক ধরনের একটা হুমকির জায়গাতে রাখার জন্য, অথবা পাকিস্তান পন্থী তুরস্ক পন্থী এই মুহূর্তে যারা আছে, বাংলাদেশে কোনো কোনো দল তুরস্কের যেই মানে রিসেপ এরদোগানের দল, আহ, তাদের তাদের যে গঠনতন্ত্র, দলীয় গঠনতন্ত্র, সেই আদলেই এদেশে গঠনতন্ত্র তৈরি করা হয়েছে। আমি স্পেসিফিক্যালি বলতে পারি এনসিপি, এবি পার্টি, তারা ওইগুলোকে ফলো করে। তো এখানে কি এই ইন্টারেস্টটা বেশি কাজ করছে ধর্মীয় অনুভূতির চেয়ে, তুরস্ক বা পাকিস্তান পন্থী যে মানসিকতা সেটি এখানে কাজ করছে কিনা বেশি হ্যাঁ, না, ধর্মীয় আপনি জায়গায়? ঠিক, আপনি ঠিকই বলেছেন যে এইটা তুরস্কের সাথে এবং পাকিস্তানের সাথে আরো ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক করার একটা মানে ইচ্ছা। তবে আমি ধর্মটার কথা বলছি কারণ এই ধর্ম দিয়ে এটাকে সেল করা হচ্ছে হুম, হুম, পাবলিকের হুম, হুম। কাছে। পাবলিককে বোঝানো হচ্ছে যে এটা ধর্মের কারণে আমরা মুসলিম দেশ, সেজন্য আমরা একজোট হচ্ছি, এখানে অন্য কিছু নেই। কিন্তু আসলে তো অন্য কিছু আছে। এটা হচ্ছে পুরোপুরি এই যেসব মানে বাংলাদেশে এখন যে দলগুলো রাজনীতি ডমিনেট করে, তারা তো মূলত ভারত বিদ্বেষী, এবং তারা মনে করছে যে এই জোটে যোগ দেওয়ার মাধ্যমে তারা ভারতকে একটা চাপের মধ্যে ফেলবে। তো ভারতকে চাপের মধ্যে ফেলা এক জিনিস, আর ভারতের জন্য একটা হুমকি হয়ে দাঁড়ানো আরেক জিনিস। তো আমি এই এই জিনিসের একটা পার্থক্য আছে। এখন পার্থক্যটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় করতে পারবে কিনা সেটাই হচ্ছে কথা, যে তাদের দক্ষতা কতটুকু। যে আমি ভারতকে চাপের মধ্যে রাখবো, কারণ আমি ভারতের কাছ থেকে অনেক কিছু আদায় করে নিতে চাই, কিন্তু আমি ভারতের প্রতি হুমকি হয়ে দাঁড়াতে পারি না, কারণ তাহলে ভারত আমার জন্য একটা বিপদ হয়ে হয়ে দাঁড়াবে। তো আপনি তো একটা প্রতিবেশীর সাথে সারাক্ষণ এরকম একটা বৈরী সম্পর্ক রাখতে পারেন না, বিশেষ করে যে প্রতিবেশী আপনার মানে 4,000 কিলোমিটার সীমান্ত, যে যে প্রতিবেশীর সাথে। তো এখন তারা মনে করছে যে এই এই ধরনের জোট করলে তারা একটা বলিয়ান হবে, যে ভারতকে নিবৃত্ত করা যাবে, ভারতকে, ভারতের হুমকিটা প্রতিহত করা যাবে যদি পাকিস্তান, তুরস্ক, সৌদি আরবের সাথে আমি জোট করি। তো এখন এই জোট বাংলাদেশের পক্ষ হয়ে ভারতকে প্রতিহত করবে কি না সেটা একটা বড় প্রশ্ন। কারণ এই জোটটা তো ভারতকে প্রতিহত করার জন্য তৈরি করা হয়নি। এই জোটটা তৈরি করা হয়েছে মধ্যপ্রাচ্যের কিছু সমস্যার মাথায় রেখে, এবং এই সব তিনটা দেশেরই সমস্যা আছে। তুরস্কের সমস্যা আছে, সৌদি আরবের সমস্যা আছে, পাকিস্তানেরও, সবের অভ্যন্তরীণ সমস্যা আছে, এবং বাইরের আম, সমস্যাও আছে। সো কাজেই তারা অলরেডি বিভিন্ন সমস্যায় জর্জরিত এই দেশগুলো। তো তারা নিজেদের সমস্যার কথা মাথায় রেখে এই জোটটা করেছে। সেখানে বাংলাদেশ যদি যোগ দেয়, তাহলে বাংলাদেশ কি সমস্যা নিয়ে আসবে? ভারত তার সমস্যা। তো এই জোট কি চায় আবার ভারতকে একটা শত্রু বানাতে?
তার কি শত্রুর অভাব আছে নাকি ওই অঞ্চলে? সৌদি আরবের একদিকে শত্রু ইরান, আরেকদিকে শত্রু ইয়েমেন, তুরস্কের শত্রুতা শুরু হচ্ছে সবে ইসরায়েলের সাথে, এখনো যুদ্ধ যুদ্ধ খেলা চলছে, আসল যুদ্ধ শুরু হয়নি। এর মধ্যে শোনা যাচ্ছে যে ইরানকেও আবার আমন্ত্রণ জানানো হচ্ছে, ইরাককে হুম, আমন্ত্রণ জানানো হচ্ছে, সিরিয়াকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এই তিনজনের সবারই অভ্যন্তরীণ সমস্যা আছে, বাইরের সাথে একজন ইরান তো ইতিমধ্যে একটা যুদ্ধে জড়িয়ে আছে। কাজেই এই জোটটা কিন্তু অন্য জোটের চেয়ে ভিন্ন। জোটগুলো তৈরি হয় যুদ্ধ যখন চলছে না তখন, যাতে যুদ্ধ প্রতিহত করা যায়, থামানো যায়, সেই লক্ষ্যে। নেটো বলুন বা সেন্টো বলুন বা সিয়াটো বলুন, সবকিছু বলুন, এগুলো ভেঙে যায় যখন এই মানে সদস্য দেশগুলোর ভেতরে এবং বাইরে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। এখন এই জোটের তো অলরেডি চাপ নিয়েই তারা জোট করছে। কাজে এই জোট কতদিন টিকবে সেটাই তো একটা বড় প্রশ্ন। বাংলাদেশ তো যোগ দিয়ে কি পাবে আমি জানি না, কিন্তু এই জোট আদৌ টিকবে কিনা, কারণ এদের ভেতরে কন্ট্রাডিকশন এত বেশি যে এরা হুম। কিভাবে একজোট হয়ে কাজ করবে সেটা একটা বড় প্রশ্ন। আপনি এই সৌদি আরব প্রসঙ্গ টানছিলেন যে আমাদের যত প্রবাসী রয়েছে তার মধ্যে একটি শক্তিশালী অংশ বা একটা বড় অংশ সৌদি প্রবাসী। সেক্ষেত্রে সৌদি আরবে অনুরোধ ডিনাই করার ওয়ে বাংলাদেশে অনেক সময় থাকে না, কিন্তু কূটনৈতিক আহ দক্ষতার মাধ্যমে এটা তো বোঝানো যায় যে, এবং এতদিন আমরা যেটি ফলো করে এসেছি আমাদের স্বাধীনতার পর থেকে, যে আমরা জোট নিরপেক্ষ আন্দোলনের সঙ্গে আছি, আমরা সবার বন্ধু, কারোর সঙ্গে শত্রুতা নয়, এটি তো বোঝাতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর বাংলাদেশে কি এমন সামরিক শক্তি আছে যে সেটি নিয়ে বা এই জোটে গিয়ে তারা অন্য কোনো রাষ্ট্রকে মোকাবেলা করবে, কি এমন আছে? এবং বিশেষ করে আমি সৌদি প্রবাসীদের ক্ষেত্রে বলতে চাচ্ছিলাম যে কূটনৈতিক দক্ষতার মাধ্যমে এটি তো বোঝানো যায় নিশ্চয়ই। না, কূটনৈতিক দক্ষতার মাধ্যমে অবশ্যই বোঝানো যায়, যদি বাংলাদেশ চায় এই জোটে যোগ না দিতে, হুম, সে অবশ্যই বোঝাতে পারবে সৌদি আরবকে। কিন্তু সৌদি আরব কেন বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে পারে? একটু আগে যেটা বলছিলাম, হুম, বাংলাদেশ থেকে এরা কি চায়? সৌদি আরব বলুন, সংযুক্ত আরব আমিরাত বলুন, কাতার বলুন, বাহরাইন, কুয়েত, এটা কি চায় বাংলাদেশ থেকে? তারা বাংলাদেশ থেকে সস্তা শ্রম চায়। হুম, এবং এত বছরের পর বছর বাংলাদেশ তাদেরকে সস্তা শ্রম সরবরাহ করে আসছে। এবং এটা করেছে কেন বাংলাদেশ? কারণ সেখান থেকে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করে এবং বাংলাদেশের হাজার হাজার পরিবার একটা ইনকামের সোর্স থাকে, তারা বেঁচে থাকার একটা রাস্তা খুঁজে পায়। সেজন্য বাংলাদেশ এটা করেছে। এখন বাংলাদেশ সেনাবাহিনী সেরকম কোনো কিছু নেই যেটা সৌদি আরব বা পাকিস্তান বা তুরস্কের নেই। ইনফ্যাক্ট এই তিনটা দেশে যা আছে, টেকনোলজি বলুন, ইন্টেলিজেন্স সোর্স বলুন, বাংলাদেশের চেয়ে বহু বহু গুণ বেটার। তাহলে বাংলাদেশে কি আছে? সৈন্য, সস্তা সৈন্য। এবং এখানে আমি বলবো যে ওই সস্তা শ্রমের মতো সস্তা জীবন সৌদি আরব তার সেনাবাহিনী দিয়ে যুদ্ধ করবে না, সে সবসময় বাইরে থেকে লোক এনে যুদ্ধ করে। আপনি আরব দেশগুলোর কথা বলুন, তারা সব হুম, সময় ভাড়াটে সৈন্য নিয়ে যুদ্ধ করে, নিজের দেশের নাগরিক নিয়ে তারা যুদ্ধ করে না, কারণ নিজেদের দেশের নাগরিকরা সংখ্যা কম এবং তারা সেনাবাহিনীতে সেভাবে যোগ দেয় না। তারা সবসময় ভাড়াটে সৈন্য নেয়। এবং হুম, পাকিস্তান সেই ভাড়াটে সৈন্য সরবরাহ করে আসছে মানে বছরের পর বছর ধরে, সেই 60-এর দশক থেকে। কাজে সেটা নতুন, পাকিস্তানের জন্য নতুন কিছু না। বাংলাদেশের জন্য এটা নতুন হবে, বাংলাদেশ সেনাবাহিনী যদি একটা ভাড়াটে সেনাবাহিনীতে পরিণত হয়, কারণ তারা মনে করছে যে একটা জোটে যোগ দিচ্ছে। এতদিন বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করেছে, কিন্তু সেটা ছিল একটা আন্তর্জাতিক দায়িত্ব, হুম, শান্তি রক্ষা। এবং এটা ছিল জাতিসংঘের একটা বাহিনী, এটা ভাড়াটে বাহিনী না। এটা সম্পূর্ণ ভিন্ন একটা কাজ, ভিন্ন মর্যাদার একটা কাজ। এটা আন্তর্জাতিকভাবে একটা মর্যাদাপূর্ণ সম্পন্ন কাজ, এই শান্তিরক্ষা মিশনগুলো। এবং সেখানে বাংলাদেশ খ্যাতি অর্জন করেছে। কিন্তু এই একটা জোটে যোগ দেওয়া, যেখানে হয়তো দেখা যাবে যে তারা সৌদি বাদশাকে রক্ষা করার জন্যই মাঠে আছে, সেটার মধ্যে কোনো মর্যাদা নাই, কোনো অনার নেই। একটা সেনাবাহিনী হয়ে যায় একটা ভাড়াটে বাহিনী। তো বাংলাদেশ সেনাবাহিনী যদি ভাড়াটে বাহিনীতে পরিণত হয়, তাহলে তার যে মর্যাদা আছে বিশ্বে, সেটা আর বেশি দিন টিকবে না। কারণ পাকিস্তান সেনাবাহিনী বহুদিন ধরে আরব রাজা রাজা বাদশাদের ভাড়াটে বাহিনী হিসেবে কাজ করেছে, সৌদি আরবে, জর্ডানে এবং সম্ভবত সংযুক্ত আরব আমিরাতেও, আমি শিওর না, কিন্তু ডেফিনেটলি সৌদি আরব এবং জর্ডানে। এবং সেখানে তারা বিভিন্ন সময় বিভিন্ন সংঘাতেও জড়িয়ে পড়েছে, অংশ নিয়েছে, জড়িয়ে পড়েছে অংশ নিতে হয়েছে। এই জর্ডানের বাদশাহ বলুন বা সৌদি রাজ পরিবার বলুন, তাদের তাদের সমর্থনে। কাজেই বাংলাদেশকে তারা চাইবে এই এই আরেকটা এই এই কারণেই, সস্তা সৈন্য, সস্তা জীবন।
এবং এই কারণেই বাংলাদেশের আসলে একটু চিন্তা করা উচিত, তার নিজের আত্মমর্যাদা নিয়েও একটু চিন্তা করা উচিত। এর বাইরে আমরা যদি ধরে নিই যে বাংলাদেশ যাচ্ছে জোটে যে কোনো কারণে, এমনি প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে শত্রুতা তৈরি হবে বা বাংলাদেশ যুদ্ধে জড়িয়ে যাবে যে কোনো একভাবে, এই ধরনের ঝুঁকি তো রয়েছে। এর বাইরে আর কি ধরনের ঝুঁকি রয়েছে যদি আমি আপনাকে একটু মানে আমার নিজের অবজারভেশন বা অনেকে যা বলছে একটু ধরিয়ে দিই, মানে সেটি আপনি মনে করেন কিনা? বাংলাদেশের যে পোশাক শিল্পের বাজার, সেটি তো ইউরোপ এবং যুক্তরাষ্ট্র, এবং এই জোটটা গঠন হচ্ছে মূলত ইসরায়েল বা যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে। এবং স্বাভাবিকভাবে ইউরোপ তো মোস্ট অফ দ্য টাইম বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথেই থাকে, আমার যদি ভুল না হয়ে থাকে। এইসব জায়গা থেকে আমাদের অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো ঝুঁকি থাকে কিনা, রয়েছে কিনা? না, আমার মনে হয় না এই জোটে যোগ দিলে বাংলাদেশের সাথে ইউরোপ বা আমেরিকার অর্থনৈতিক সম্পর্ক কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে। কাজেই আমেরিকা আর এই দেশগুলোর নিরাপত্তা স্থিতিশীলতা নিশ্চিত করতে পারছে না। কাজেই আমেরিকা একদিকে খুশি যে তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান মিলে একটা জোট করে সেখানে একটা কিছু মানে নিরাপত্তার ব্যবস্থা করবে, কিন্তু নিরাপত্তাটা কাকে লক্ষ্য করে এই কথা কিন্তু জোট থেকে এখনো পরিষ্কার করে বলছে না। তারা বলছে যে আমরা একটা সম্পূর্ণ প্রতিরক্ষামূলক জোট, আমরা কারো বিরুদ্ধে না। তো এটা তো একটা স্টুপিড কথা, কারণ যে কোনো জোটের একটা টার্গেট থাকে। নেটো হুম যখন হুম। করা হয় তার টার্গেট ছিল সোভিয়েত ইউনিয়ন, এখনো সেই রাশিয়া তার টার্গেট। সিয়াটো যখন করা হয় তখন সে টার্গেট ছিল কমিউনিস্ট চায়না। সেন্টো যখন করা হয় বাগদাদ প্যাক্ট মানে 50 দশকে, তখনও টার্গেট ছিল রাশিয়া, যাতে রাশিয়া ওই অঞ্চলে মানে সরি সোভিয়েত ইউনিয়ন ওই হুম অঞ্চলে হুম। প্রবেশ করতে না পারে। তো প্রতিটা জোটের মানে সামরিক জোটের একটা লক্ষ্য থাকে, তার বিরুদ্ধে সে এই জোটটা করছে। কিন্তু এই জোট ভাব দেখাচ্ছে যে তার কোনো শত্রু নাই। তাহলে জোটের কি দরকার? তোমার যদি কোনো হুমকি না থাকে কোনো দিক থেকে, তুমি কেন জোট করছো, কিসের জন্য? কাজেই এটা কি শুধু সৌদি আরবের রাজ পরিবারকে রক্ষা করার জন্য? তাহলে তো আরেকটা কাণ্ড হয়ে যাচ্ছে, হ্যাঁ তাই না? যেখানে আহ, যে কাজ পাকিস্তান একা করতে হয় আগে, এখন তুরস্ক আসছে সেই কাজে যোগ দিতে। সো এখানে অনেক অস্পষ্টতা আছে, এবং আমার এখনো বিশ্বাস যে এই জোটটা আসলে ইরানকে লক্ষ্য করে করা হয়েছে। ইরান, ইয়েমেন আর তুরস্ক জয়েন করেছে কারণ তুরস্কর, যদিও ইসরায়েলের সাথে তুরস্কের সম্পর্ক খুবই ভালো, তার বাণিজ্যিক সম্পর্ক আছে, কূটনৈতিক সম্পর্ক আছে, আদান প্রদান অনেক চলছে, কোনো বাধা নেই। খালি গলাবাজিতে আহ, একটা ভিন্নতা আছে, খালি তার বক্তৃতা দেয় ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে, কিন্তু কাজে কিন্তু সব ইসরায়েলের সাথে এই ব্যবসা বাণিজ্য তুরস্ক চালিয়ে যাচ্ছে। কিন্তু নেতানিয়াহু ইদানিং আম, মানে যেইভাবে কথাবার্তা বলছেন, তাতে মনে হয় যে ইসরায়েল তুরস্ককে টার্গেট করবে। কারণ ইসরায়েল ভয় পাচ্ছে যে সিরিয়াতে তুরস্কের প্রভাব যদি বাড়তে থাকে, তাহলে সেই প্রভাব ইসরায়েলের সীমান্তে এসে পড়বে, এবং সেটা ইসরায়েলের জন্য একটা আলটিমেটলি হুমকি হয়ে দাঁড়াবে। সেজন্য তুরস্ক যাতে সিরিয়াতে প্রভাব বিস্তার না করতে পারে, সেই জন্য সেই ব্যবস্থা তারা আগে থেকেই নেবে, যেমন ইরানের বিরুদ্ধে নিয়েছে। সিরিয়ায় আসাদ সরকার ক্ষমতা মানে থাকাকালে ইসরায়েল প্রতিদিন, প্রায় প্রতি সপ্তাহে তো অবশ্যই, বিভিন্ন জায়গায় হামলা করত ইরানি আহ, মানে লক্ষ্য নিশানা করে। এখন তারা সেটা শুরু করবে তুরস্ককে মাথায় রেখে। সিরিয়ায় আক্রমণ অলরেডি 2-3টা চালিয়ে দিয়েছে গত এক সপ্তাহে, এবং এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে। হুম কাজেই হুম। এরদোয়ান হয়তো ভাবছে আজ না হোক কাল না হোক এক সময় ইসরায়েলের সাথে তার, তুরস্কের একটা লড়াই বেঁধে যেতে পারে সিরিয়া নিয়ে। কাজেই সে আগে থেকে একটা জোট করছে যেখানে সে ইসরায়েলকে আইসোলেট করে দিবে, যে তুমি মানে, এবং সিরিয়া, ইরাক এরাও যদি যোগ দেয় জোটে, তাহলে ইসরায়েল কোণঠাসা হয়ে যাবে। এইটা হয়তো তুরস্কের একটা পরিকল্পনা তার মাথায় আছে। তো যে আইনমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী, তথ্য উপদেষ্টা, সবাই সে বিষয়ে কথা বলেন যে তার দ্বৈত নাগরিকত্ব নিয়ে কি হচ্ছে, কিন্তু স্পষ্টভাবে কেউ জবাব দিল না। আমরা ধরে নিতে পারি যে তার ডুয়েল সিটিজেনশিপ রয়েছে। যদি তাই থেকে থাকে, কেন এভাবে সংবিধান লঙ্ঘন করা হলো? এবং আমার ধারণা যে প্রধানমন্ত্রী যেহেতু খুব কাছের লোক, প্রধানমন্ত্রী তো বিষয়টি জানতেন, আর যদি না জেনে থাকে তাহলে প্রধানমন্ত্রীর সাথেও এক ধরনের প্রতারণা করা হয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের পক্ষ থেকে। আপনি কি বলবেন এখানে? আমার মন্তব্য খুবই প্রথাগত হবে। প্রথম বিষয় হচ্ছে, এই ধরনের পদে নিয়োগের সময় একটা কোশ্চেনিয়ার থাকা উচিত, যে কোশ্চেনিয়ারের মধ্যে ভিসা যেরকম থাকে না,
যে আপনি কি কখনো সামরিক বাহিনীতে দায়িত্ব পালন করেছেন কিনা, আপনি কি গত 3 মাসের মধ্যে জীবাণুযুক্ত এলাকায় গিয়েছেন কিনা, এরকম থাকে না একটা প্রশ্ন, যে কোনো দেশে ভিসা নিতে গেলে থাকে, আপনাকে কি আগে ভিসা রিফিউজ করা হয়েছে কিনা। ঠিক সেই রকম একটা প্রশ্নপত্র থাকা উচিত যে কোনো সরকারি পদে এইভাবে নিয়োগের জন্য, সেটা মন্ত্রী হোক, প্রতিমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, সচিব হোক, গ্রেড 1 পদে টেলিভিশনের ডিজি হোক, যেই হোক, একটা প্রশ্নপত্র থাকতে হবে যে আপনি কি রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন কিনা, আপনি কি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিক কিনা, আপনি কি এই মুহূর্তে অন্য কোথাও দায়িত্ব পালন করছেন কিনা। অর্থাৎ যেই সব ক্ষেত্রে ডুজ অ্যান্ড ডোন্টস বলা আছে সংবিধানে এবং আইনে, সেইগুলিতে কোনো জায়গাতেই নিয়োগটা সাংঘর্ষিক হতে পারে কিনা, এরকম একটা প্রশ্নপত্র থাকা উচিত। যিনি এই ধরনের পদ গ্রহণ করবেন তিনি টিক চিহ্ন দিবেন। এটা হলে আচ্ছা। এই সমস্যাগুলি মিটে যায়। কেননা এই যে ধরেন একজনকে নিয়োগ দেওয়া হলো, সাংবাদিকরা খোঁচায় আবিষ্কার করলো যে না উনি বিদেশের নাগরিক, অথবা আগেই জানতো লোকজন, সেজন্য প্রশ্নটার সাথে সাথে উঠে গেল। এই ধরনের বিব্রতকর পরিস্থিতি তৈরি হয় না। কিন্তু এই বিষয়টি, এই বিতর্ক তো একদিন নয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার এগুলো পরে হতে এই দেয়, বিষয়টা এগুলা গত সরকার 6 মাস হতে ধরে। দেয়, কেন দেয় আমি জানি না। সরকারের লোকজন এবং সরকার এগুলা হতে দেয়। এটা কেমন জানি একটা সরকারি অসুখ। মানে আপনি যদি সরকারে থাকেন এবং সরকার পরিচালনা করেন, তাহলে যা কেন যেন এই সরকারের এই ভুল কাজগুলি ধারাবাহিকতা রক্ষিত হয়, এবং কিছু হলেই এক সরকার আরেক সরকারের উদাহরণ দিয়ে বলে উনিও করেছিলেন, ওনাদের সময়ও হয়েছিল, ওনাদের সময় এর চেয়ে বেশি হয়েছিল। এগুলো হচ্ছে একদম গদ বাঁধা উত্তর। এগুলো না, দেখতে কিন্তু দেখতে আমরা আমরা যাকে ক্লান্ত। ফ্যাসিবাদী সরকার বলছি, আমরা যেটিকে ফ্যাসিবাদী সরকার বলছি বা অনেকে বলছে, সেই আওয়ামী লীগ সরকারের সময় সৈয়দ আবুল হোসেনের প্রসঙ্গে কিন্তু একটি, মানে তার ক্ষেত্রেই কেবলমাত্র এই অভিযোগটি উঠেছিল। তাকে কিন্তু সাথে সাথে কিন্তু না পদত্যাগ না, করতে আরো আরো হয়েছিল। লোকের বেলা অভিযোগ উঠেছিল। আব্দুল মোমেন সাহেবের নামে উঠেছিল যে ওনারও মনে হয় আমেরিকান পাসপোর্ট আছে। না, এরকম আরো কিন্তু সেটা কয়েকজনের নামে উঠেছিল। এরকম আরো প্রুভ হয়নি। কয়েকজনের নাম উঠেছিল। আমি আপনাকে বলি, মোজাম্মেল বাবু সাহেবের স্ত্রী এমপি হয়েছিলেন, তার বেলাও সন্দেহ ছিল যে উনি কি ব্রিটেনের আচ্ছা। নাগরিক কিনা। তো এরকম অনেকের বেলায় হয়েছে। শুনুন, আওয়ামী লীগ না সব করে গিয়েছে, 17 বছর ছিল তো, কিছু বাদ দেয় নাই। ছোটখাটো সব কোথাও না কোথাও দেখবেন আওয়ামী লীগের একটা উদাহরণ দেওয়া যায়। আমি মনে করি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচিত এই বিষয়টা খোলাসা করা। এই সরকারের নীতিমালা যেহেতু রয়েছে যে তারা ওপেননেসকে অ্যালাউ করবেন, তারা বলেছেন তারা অনেক বেশি ওপেন থাকবেন, তারা তাদের সকল কাজকে স্ক্রুটিনি করতে দিবেন, তারা বলেছেন যে তারা একটা মুক্ত সমালোচক গণমাধ্যম চান। এমনকি এই যে বিটিভি যে ডিজে নিয়োগ হয়েছে আমাদের ভগিনী, আমাদের বোন কাজী জেসিন, তিনি তার স্টেটাসে বলেছেন যেটা মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা, বিটিভি স্বাধীন হয়ে যাবে, বিটিভি আর বাতাবি লেবু সংবাদ দিবে না। তাহলে আমরা এটা প্রত্যাশা করতে পারি না? পারি তো। এখন ধরেন এই যে ওপেননেস, সে ওপেননেসের একটা না, জায়গা কিন্তু কিন্তু হচ্ছে, ওইখানে আমার প্রশ্ন আছে, ওইখানে আমার প্রশ্ন আছে। না ওইটা নিয়ে আমি সেই কথা বলবো, ওইটা নিয়ে আমি কথা বলবো। জি, কথাটা হচ্ছে যে আগের মতোই সবকিছু মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণ করার জন্য। হ্যাঁ, বিদেশ, তার ইচ্ছা। নিজের কোনো কিছু নাই। এই হ্যাঁ। এই স্টেটাসটাই আরো সুন্দরভাবে দেওয়া যেত। তবে এই সমালোচনা আমি যেতে চাই না, এটাই নিয়ম, এটাই বাংলাদেশে হয়ে আসছে। অধস্তনরা কোনোদিন নিজের কোনো স্বপ্ন থাকে না, নিজের কোনো ইচ্ছা আগ্রহ থাকে না, তার নিজের কিছু করার থাকে না। হ্যাঁ, সে জি হুজুর হয়। যে জায়গাটিতে আমার কথা সেটি হচ্ছে এই সরকার যেহেতু ওপেননেসকে প্রমোট করতে চান, তারা যেহেতু সমালোচনাকে ওয়েলকাম করেন, তাহলে এই সমালোচনার জায়গাটা পরিষ্কার করে দেওয়া উচিত। তাকে বলতে হবে যে হ্যাঁ আমি নাগরিক, আই হুম। ডোন্ট কেয়ার। অথবা বলতে হবে আমি নাগরিক, আমি এটা ফেরত দিয়ে দিচ্ছি। অথবা বলতে হবে আমি নাগরিক, তাহলে আমি এই পদ আর নিচ্ছি না। এই তিনটাই তো অপশন। হয় উনি ব্রিটিশ নাগরিক হয়ে এই পদ ছেড়ে দিবেন, হুম। অথবা এই পদে থেকে ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে দিবেন, অথবা উনি বলবেন আমি দুইটাই রাখবো, আই ডোন্ট কেয়ার, কার এত জ্বালা। তো উনি ওইটাই করেছেন, আই ডোন্ট কেয়ার, কার এত জ্বালা, এটা বলে দিয়েছেন। এখন উনি একটা অপশন নিয়ে নিয়েছেন। এখন সেই অপশনের কারণে উনি সমালোচিত হবেন এবং সেই সমালোচনা ওনাকে নিতে হবে। না, সেই সমালোচনাকে তাকে নিতে হচ্ছে না, সেই সমালোচনাটা আলটিমেটলি গিয়ে প্রধানমন্ত্রীর সরকার কাঁধে তাকে গিয়ে নিয়োগ পড়ছে। দিয়েছে, এখন সরকার তাকে নিয়োগ দিলে নিয়োগদাতাকেও নিতে হবে। এটা তো একটা সাধারণ প্রশ্ন। এটা তো এবং হচ্ছে একই সঙ্গে প্রশ্ন, সিস্টেম। এই এই হুমায়ুন কবিরের বিষয় তো গত 6 মাস ধরে আলোচনা হচ্ছে। বিএনপির মধ্যেও একটি শব্দ গড়ে উঠেছে, শুধু হুমায়ুন কবির নয়, লন্ডনে আমাদের প্রধানমন্ত্রী আশপাশে যারা ছিলেন তাদেরকে মানে পদায়িত করা হচ্ছে, ক্ষমতায়িত করা হচ্ছে। সেখান থেকে লন্ডন প্যাকেজ শব্দ দুটো দলের মধ্য থেকে উচ্চারিত হচ্ছে। আমি সে বিষয়ে না গেলাম, আমি যদি স্পেসিফিক্যালি হুমায়ুন কবিরের বিষয়ে থাকি আলোচনায়, তো গত 6 মাসে তিনি ক্ষমতা অপব্যবহার করছেন, তিনি অকূটনৈতিক সুলভ আচরণ করছেন, লন্ডনে গিয়ে একজন ডিপ্লোম্যাটকে সরাসরি, মানে ক্যামেরার সামনে তিনি অপদস্থ করছেন কিংবা বা মন্তব্য করছেন। আহ তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টাফদের সঙ্গে উদ্ধতপূর্ণ আচরণ করছেন, এবং তিনি
এত কিছু পরেও উপদেষ্টা থেকে তার প্রমোশন হলো, সরাসরি প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন, যেখানে আমি সব বাদ দিলাম, এই বিতর্কটুকু ছিল যে তিনি ডুয়েল সিটিজেনশিপ ক্যারি করছেন কিনা। তা এত কিছুর পরেও যখন তার এই প্রমোশনটা হলো বা সরাসরি মন্ত্রণালয়ে এলেন, তাহলে বুঝতে হবে তার খুঁটির জোর রয়েছে। ওনার প্রমোশন হয় নাই, ওনার পদোন্নতি হয়েছে, এটা কিন্তু প্রমোশন না। উনি ডাইরেক্ট উনি মন্ত্রী বলা, উনি প্রতিমন্ত্রী বলা, এটা উপদেষ্টা একদম। ছিলেন, উনি উপদেষ্টা হ্যাঁ, ছিলেন, উনি উপদেষ্টা হ্যাঁ, থেকে এখন উনি এক্সিকিউটিভ দায়িত্ব পেয়েছেন। উপদেষ্টা পদটা কিন্তু এক্সিকিউটিভ না, না সেটা এখন উনি হয়তো। এক্সিকিউশনের দায়িত্ব পেয়েছেন। হ্যাঁ, এখন মনে এটা করেন সমকালীন আর কি। আপনার আপনার দাদা নানা আপনাকে কিন্তু সরাসরি শাসন করেন না, পরামর্শ দেন। হুম, হুম, হুম। কিন্তু যদি আপনাকে পরামর্শ দেওয়ার জন্য যে পদ ছিল সেখান থেকে সরিয়ে বলা হয় যে না, আপনি এখন এক্সিকিউটিভ দায়িত্ব পালন করবেন, প্রশাসনিক দায়িত্ব, আপনি এখন একটা অংশ দেখাশোনা করবেন এবং আপনার উপরে আরো লোকজন আছে, তো অতএব ওনার এটা হয় নাই। ওনার ক্ষমতা বেড়েছে, কিন্তু এটা ক্ষমতা ওই বাড়লো, এটা ক্ষমতায় কিন্তু পদোন্নতি না। ক্ষমতায় সবাই চায়, ওই ক্ষমতায় সবাই চায়। ক্ষমতা হ্যাঁ, বেড়েছে কিন্তু পদোন্নতি হয় নাই, সম্মানের না জায়গাতে ওনার আপনি অবনতি হয়েছে। তথ্যমন্ত্রীর কথা চিন্তা করেন, সাবেক তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন সাহেব উপদেষ্টা হলো, তাতে কি উনি খুশি? সম্মান বেড়েছে, নিশ্চয়ই। ওনার তো সম্মান ক্ষমতা নেই। বেড়েছে না, উনি খুশি। তাতে কি হলো? উনি স্ট্যাটাস হ্যাঁ, দিয়েছেন হ্যাঁ, যে উনি উনি খুশি, উনি সেটা ওপর উপদেষ্টার পদে বলছেন, গিয়েছেন। কিন্তু আমরা তো তাতে ভিতরে কোনো খবর অসুবিধা জানি। নাই, উনি হ্যাঁ, উনি খুশি তিনি। হয়েছেন, এটা উনি নিজের মুখে হ্যাঁ, বলেছেন, আমরা এটাকে প্রশ্ন করতে পারি না। আচ্ছা ঠিক জয়দীপ আছে। স্বপন ভাই আমাদের অনেক অনেক প্রিয় একজন মানুষ, উনি বলেছেন যে উনি এই পদে উনি খুশি হয়েছেন। আচ্ছা তো বলেছেন, উনি আমরাও যেহেতু খুশি। খুশি হয়েছেন, আমরা এটাকে প্রশ্ন করতে পারি না, কারণ আমরাও এটাতে খুশি। কোনো ওনার উন্নতি হয়েছে, উনি সরাসরি একটা পরামর্শের জায়গায় গিয়েছেন। পরামর্শ কজন নেয় লাগে এক একটা না, আমি মন্ত্রণালয়ে, বিশ্বাস বিশেষ করি, করে আমি বিশ্বাস করতে চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পরামর্শ নেন, না হলে উনি এত পরামর্শক বা এত ধরনের কিছু পদ উনি কেন নিবেন? যিনি কিনা সাধারণ একটা ভাতের পয়সা বাঁচান, গাড়ির পয়সা বাঁচান, তিনি নিশ্চয়ই অহেতুক লোকজন নিয়ে তাদেরকে বেতন দিয়ে পয়সা অপচয় করবেন না। আমি বিশ্বাস করি যে তিনি পরামর্শ নেন। একটা মন্ত্রণালয়ের সংস্কৃতি মন্ত্রণালয়ের মতো জায়গা তিনজন ব্যক্তির কি প্রয়োজন আছে? আপনি নিজেই বললেন যে ওই সংস্কৃতি মন্ত্রণালয়ে কি কাজ হবে। মন্ত্রণালয়ে ধরেন পান না, বাজেট দেয় না সংস্কৃতি মন্ত্রণালয়। বাংলাদেশের সবচেয়ে কম বাজেট পাওয়া মন্ত্রণালয়গুলির একটা হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়। তো সেইখানে যদি অ্যাটলিস্ট সংস্কৃতি বিষয়ে আলোচনা করে, পরামর্শ করে, উপদেশ নিয়ে যদি বাংলাদেশের সংস্কৃতিকে একটা সুন্দর ধারায় পরিচালিত করা যায়, আমি মনে করি করা উচিত। তিনজন কেন, না আমি ঠিক মনে আছে, করি কিন্তু আমি কিন্তু মনে করি আবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে একটা অ্যাডভাইজরি কমিটি থাকা উচিত। কেননা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় না স্বৈরতান্ত্রিক ভাবে চলে। কখনো এটা নজরুল মন্ত্রণালয় হয়, কখনো এটা রবীন্দ্র মন্ত্রণালয় হয়, কখনো এটা লালন মন্ত্রণালয় হয়, কখনো এটা জাউরা মন্ত্রণালয় হয় যখন ওই যে ফারুকি আসে। তো এইগুলা বন্ধ হওয়া উচিত। আপনি বলছেন সংস্কৃতি মন্ত্রণালয় খুব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, এখানে থাকতেই পারে যদি বাজেট দেওয়া হয়, আমি তাও মেনে নিলাম। কিন্তু দেখুন, সংস্কৃতি মন্ত্রণালয়ে তিন ব্যক্তি রয়েছে, তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, উপদেষ্টা রয়েছেন, মন্ত্রী রয়েছেন, প্রতিমন্ত্রী রয়েছেন। আবার একই ব্যক্তির হাতে তিনটি মন্ত্রণালয়, সড়ক, আহ, সেতু, রেলপথ মন্ত্রণালয়। তাহলে মানে সিস্টেমটা কোথায়? না, এখন আপনি যদি চিন্তা করেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতে অনেকগুলি মন্ত্রণালয় রেখে দেয়, এটা তো সিস্টেমের হিসাব। সিস্টেম যদি অ্যালাউ করে আপনি এটা নিয়ে প্রশ্ন করতে পারবেন না। কেউ যদি সিস্টেমটা বদলাতো ভালো হইতো, কিন্তু সিস্টেম যেহেতু অ্যালাউ করে, সিস্টেমের মধ্যে আপনি যা অ্যালাউ করে আপনি করতে পারবেন। এটা এটা তো সিস্টেম না, এটা তো সিস্টেম এটা তারা সিস্টেম নিজেদের মতো করে না। নিচ্ছে। এই অধিকার, এক এই ব্যক্তির। অধিকার সিস্টেম হ্যাঁ, প্রধানমন্ত্রীকে দিয়েছে, এই অধিকার মন্ত্রণালয়কে হ্যাঁ, প্রধানমন্ত্রী দিয়েছে। তাহলে তাহলে তো দিয়েছে। আমাদের কোনো তাহলে তো আমাদের কোনো বিষয় নিয়ে আলোচনাই করা যাবে না না, আপনি যদি সিস্টেমকে প্রশ্ন সিস্টেম হয়ে করেন, থাকে। আপনি সিস্টেম হুম, বদলাতে বলেন, আপনি মূল জায়গাতে যান। সেটাই তো তিনজন আছে না পাঁচজন আছে এটা নিয়ে কোশ্চেন করে লাভ নাই। যে সিস্টেম হুম। তিনজন পাঁচজন সাতজন অনির্দিষ্ট লোককে যা খুশি তাই বানানোর অধিকার দেয়, সেই সিস্টেমকে কোশ্চেন করে। সিস্টেমটা বদলানো দরকার। আমরা একটা ভিন্ন প্রসঙ্গে যাই। রংপুরের স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী সহ তার পরিবারের আরো 3 সদস্যকে যে হত্যা করা হলো, তা নিয়ে গত কয়েকদিন ধরে যা ঘটছে আপনি নিশ্চয়ই সবই জানেন। এবং পুলিশের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছিল, তারা দুজনকে আটক করেছে, সেটা নিয়ে নানান ধরনের প্রশ্ন। কোন ক্লু থেকে, কোন সন্দেহ থেকে তাদেরকে আটক করা হলো, এবং ইয়াবা সেবনের কারণে নাকি বাধা দেয়াতে এই 4 জনকে হত্যা করা হয়েছে একের পর এক। তারপরে আরো নানান ধরনের বর্ণনা, মানুষের এক ধরনের অবিশ্বাস জন্মেছে। আচ্ছা, পরবর্তীতে দেখা গেল যে সেই পুলিশ কমিশনারকে আবার সরিয়ে নেওয়া হলো, তদন্তের কাজ গেল সম্ভবত ডিবি বা পিআইবিতে। এদিকে যে পোস্টমর্টেম রিপোর্ট দেওয়া হয়েছে, সেই পোস্টমর্টেম রিপোর্ট নিয়েও প্রশ্ন উঠেছে যে ডোম এর সাথে সংশ্লিষ্ট ছিলেন। তিনি যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের কিছু মানে তার বক্তব্য সামহাও কেউ রেকর্ড করেছে, সেটি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। ফর্মাল ট্র্যাডিশনাল কোনো কোনো মিডিয়াতে এটি প্রচার করা হয়েছিল, মানে টেলিভিশন চ্যানেলে।
সেটি পরবর্তীতে তুলে নেওয়া হয়েছে। কেন তুলে নেওয়া হয়েছে সেটি একটি প্রশ্ন। দ্বিতীয়ত, যে চিকিৎসক পোস্টমর্টমের দায়িত্বে, তিনি যে রিপোর্ট দিয়েছেন সেখানে আবার এগুলো কিছু নেই। সেখানে লেখা রয়েছে যৌনাঙ্গের পশ্চাৎদেশে কিছু একটা পাওয়া গেছে, বোঝা যাচ্ছে না। এই ধরনের ল্যাঙ্গুয়েজ আরো সন্দেহ বাড়ায় কিনা ডাক্তার আব্দুল লতিফ সাহেব, আপনি নিজে একজন হ্যাঁ, চিকিৎসক, এটা হয়তো হতেই থাকবে এই আমাদের দেশে। জি আমাদের দেশে এটা হতেই থাকবে। আমাদের দেশে যে কোনো পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে সন্দেহ বাড়ে। শুধু যদি এটা ঢাকা মেডিকেল, চিটাগাং মেডিকেল, মানে বড় মেডিকেল কলেজ হাসপাতাল না হয়, তাহলে এই পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে এই সন্দেহের অবকাশ থেকে যাবে। কেন জানেন? বাংলাদেশে ফরেন্সিক মেডিসিনের বিশেষজ্ঞ নাই। হুম যারা পোস্টমর্টেম করেন তারা কেউ ফরেন্সিক মেডিসিনের বিশেষজ্ঞ না। অধিকাংশ ক্ষেত্রে মেডিকেল কলেজে গেলে ফরেন্সিক মেডিসিনের ডিপার্টমেন্ট থাকে, সেখানকার প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারা পোস্টমর্টেমটা করে। সেই জন্য পোস্টমর্টেম অনেক ভালো হয় মেডিকেল কলেজে। কিন্তু আদারওয়াইজ বাংলাদেশে পোস্টমর্টেমের ব্যবস্থা এমনকি জেলাগুলিতে ভালোভাবে নাই। পোস্টমর্টেমের জন্য কি কি দরকার হয়? প্রথমে দরকার হয় হচ্ছে আলামত সংরক্ষণ। যিনি লাশটাকে নিয়ে আসবেন তিনি কিন্তু আলামত সহ নিয়ে আসতে হবে। তো এই ট্রেনিং নাই। অনেক আলামত লাশটাকে আনার সময় নষ্ট হয়ে যায়। দ্বিতীয় বিষয় হচ্ছে আসার পরে লাশটা সংরক্ষণ করতে হবে পোস্টমর্টমের আগে পর্যন্ত। এবং এই লাশ পৃথিবীর যে কোনো জায়গাতে একটা ঠান্ডা ঘরে সংরক্ষণ করা হয়। পোস্টমর্টেমের এরিয়া ও ফ্রিজার থাকে, ফ্রিজারের মধ্যে ওই লাশ থাকে, বের করে পোস্টমর্টেম হয়ে আবার ফ্রিজারে ঢুকে যায়। এবং অত্যন্ত উন্নত যন্ত্রপাতি ব্যবহার করা হয়, স্বয়ংক্রিয় যন্ত্রপাতি, হাতুড়ি ছেনি ব্যবহার করা হয় না। আমাদের দেশে হাতের করাত, হাতুড়ি ছেনি এগুলা দিয়ে পোস্টমর্টেম করা হয়। যে জন্য অনেক সময় সাধারণ মানুষ, তাদের পরিবার লাশের এই বিকৃতি হবে এই ভয়ে পোস্টমর্টেম করতে দিতে চান না, যে আমি তো যাকে হারিয়েছি হারিয়েছি, লাশের উপর বিকৃতি হবে, মিউটিলেশন হবে। এই জন্য অনেকে দেখবেন বলে যে না, আমার পোস্টমর্টেম দরকার নাই। আচ্ছা, তৃতীয় কি? তৃতীয় হচ্ছে যিনি পোস্টমর্টেম করবেন তাকে ফরেন্সিক মেডিসিনের অত্যন্ত উচ্চ ট্রেনিং অথবা ফরেন্সিক মেডিসিনের বিশেষজ্ঞ হইতে হবে। বাংলাদেশে ফরেন্সিক মেডিসিনের টিচারই খুঁজে পাওয়া যায় না। ডিগ্রি তো পরের কথা, পদ খালি, ফরেন্সিক ডিপার্টমেন্টে সব পদ খালি, মেডিকেল কলেজে পড়ানোর লোক নাই। এখন পোস্টমর্টেম যারা করেন তারা তাদের ওই এমবিবিএস পর্যায়ের যে নলেজ ছিল বহু বছর আগে, সেটা দিয়ে পোস্টমর্টেম করেন। পৃথিবীর বিভিন্ন দেশে পুলিশের সাথে করোনার থাকে, করোনার চাকরি পায়। করোনার মানে হচ্ছে যে পোস্টমর্টেম করে। এই ডাক্তাররা পুলিশ ডিপার্টমেন্টের আন্ডারে চাকরি পায়। এবং যেখানে যেখানে থানা আছে অথবা পুলিশ স্টেশন আছে অথবা বড় পুলিশ স্টেশন আছে, সেখানে তাদের পোস্টিং থাকে। এবং পুলিশের আন্ডারে পোস্টমর্টেমের জায়গাটা থাকে। অপঘাতে মৃত্যুর পোস্টমর্টেম হবে না, ওই একটি বিষয় তো রয়েছে। আপনি যে টেকনিক্যাল সমস্যার কথা বলছেন, যে সংকটের কথা বলছেন, অবশ্যই সেটা তো এখন রয়েছে। ডোম যদি বলে আবার যে আবার আমি এটা কোথাও পেয়েছি, দেখা যায় ইন্টেনশনও তো কাজ করে, ইন্টেনশন কাজ করে। রিপোর্ট ঘুরিয়ে দেওয়ার কথা বলা হয়, ঊর্ধ্বতন কোনো না এগুলা তো প্রভাবশালী হয়েই মহলের থাকে, এগুলা তো হয়েই থাকে। আমরা এর আগে দুর্নীতির অভিযোগ পেয়েছি না, ঘুষ লেনদেন হয়, তারপর পোস্টমর্টেমের রিপোর্টে ভুল রিপোর্ট দেওয়া হয়, একাধিকবার লাশ উত্তোলন করে, এটাকে বলে এক্সিউমেশন। অনেকবার আমরা দেখেছি না, পোস্টমর্টেম হয়েছে, দাফন হয়ে গিয়েছে, আবার লাশ উত্তোলন করা হচ্ছে। এই পর্যন্ত সালমান শাহর মৃতদেহ কয়বার তোলার ব্যবস্থা করা হয়েছে আপনি বলেন? সালমান শাহকে কতবার উঠানামা করানো হচ্ছে? সুনির্দিষ্টভাবে গণপতি চক্রবর্তীর যে বিষয়টি, মানে পুলিশ যে প্রাথমিক প্রতিবেদন দিয়েছে, এটির সাথে মানুষের এত আস্থাহীনতা কেন, এবং সেই পুলিশ কেন প্রত্যাহার করতে হলো খোদ পুলিশ কমিশনারকে, এবং জমের যে বক্তব্য, সব মিলিয়ে আসলে আপনার কাছে কি মনে হয়, মানে এটা কোন দিকে এগুলো যাচ্ছে? হয়তো এই কারণেই, যদি মানুষের পোস্টমর্টেমের উপর আস্থা থাকতো তাহলে ডোমের কাছে কেউ যেত না। ডোম কি এটা বলার লোক? ডোমের কাজ হচ্ছে পোস্টমর্টেম যিনি করেন উনি ডোমকে বলেন এইখানে কাটো, এখানে কাটো, এবং হুম। ডোম এটা জানে, রেগুলার সেটা কাটে। ডোমের কাজ হচ্ছে কাটাকাটি করা। ডোম যদি বুঝে তাহলে তো আর ডোমই সার্টিফিকেট দিত। কিন্তু প্রবলেমটা কোথায় আমি আপনাকে বলি, মানুষ ওই পোস্টমর্টেম যে করে তার উপরে আস্থা নাই, এই জন্য ডোমের কথা খুঁজে। এইটাই তো হচ্ছে আমাদের সিস্টেমের ব্যর্থতা। আপনি একটা সংবাদ মাধ্যমে যদি আপনি চিফ নিউজ এডিটর, আর লোকে গিয়ে আপনার দারোয়ানের কাছে জিজ্ঞেস করে খবরটা কি সত্যি, আর দারোয়ান বলে হ্যাঁ হ্যাঁ আমার মনে হয়েছে এটা সত্যি না, কারণ ঢুকার এবং সময় এখন স্যার তাই মাথা হচ্ছে, নাড়তেছিল। এখন তাই তো হচ্ছে। তো সেটা তো আমাদের সিস্টেমের ব্যর্থতা। আমরা হ্যাঁ, যে স্বীকার করি না যে আমাদের সিস্টেম রন্ধ্রে রন্ধ্রে ব্যর্থ, তা না হইলে এই যে বিডার চেয়ারম্যান 18 মাস ধরে কোনো বিনিয়োগ আনতে পারে নাই, সে আরো 1 বছর রিনিউয়াল হয়েছে না তার, এটা তো তার হুম, হুম। যোগ্যতা। 18 মাস ধরে কিছু পারে না, আরো 1 বছর চেষ্টা করবে। আপনার কাছে মনে হয় যে উচ্চশিক্ষা গণপতি চক্রবর্তীর সপরিবারে নিহতের বিষয়টি অনেক বেশি রহস্যপূর্ণ? অবশ্যই রহস্যপূর্ণ। এই জন্য রহস্যপূর্ণ যেটা খুব অদ্ভুত, যে এক এক করে ছাদে উঠছে আর মারা যাচ্ছে, একজন একজন করে যাচ্ছে আর মারা যাচ্ছে।
ব্যাপারটা খুব অদ্ভুত না? আপনার কাছে কি মনে হয়? অ্যাডাল্ট একটা মেয়ে 25 বছর বয়স সম্ভবত তার, আমি পত্রিকায় পড়েছি। 15 বছর। সে, হ্যাঁ, তাকে এত সহজে কাবু করে মেরে ফেলতে পারলো, এরপরে তার পরিবার পরিজনকে মেরে ফেললো, সবাইকে মেরে ফেললো, কেউ শব্দ পাইলো না, কেউ জানলো না। এবং এটা যে কোনো ফাউল প্লে করার সাথে সাথে তো এক ধরনের পাল্টা চেষ্টা হওয়ার কথা না? যারা ধরা পড়েছে তাদের শরীরে কি কি চিহ্ন আছে এটা তো দেখতে হবে। যে মৃত্যুবরণ করেছে সে তো বাঁচার জন্য চেষ্টা করে, এই জন্য দেখা যায় যে সে খামচি দেয়, কামড় দেয়, বাধা দেয়, তাতে করে তার নখের নিচে চামড়া পাওয়া যায়, চুল পাওয়া হুম। যায়, তাই না? যে আক্রমণকারী তার শরীরে নানান ধরনের উন্ড পাওয়া যায়, সেগুলা কি, সেগুলার বিবরণ দেওয়া হয়েছে। আমি ভাই ফরেন্সিক মেডিসিন অনেক নম্বর পেয়েছিলাম এই যখন আমি ভালো ছাত্র ছিলাম, এটা জীবনের সবচেয়ে বড় অন্যায়। ভালো ছাত্র ছিলাম, অনেক কিছু ভুলি নাই এখনো জীবনে, যা পড়াশোনা করেছি কিচ্ছু ভুলি নাই। তো যখন এইভাবে গায়ের জোরে কেউ কাউকে আহত নিহত করে, তখন ভিকটিম যে সে কিন্তু পাল্টা বাঁচার চেষ্টা করে। খুব স্বাভাবিক। তো সেই ভিকটিমের শরীরে কি ওই আলামত পাওয়া গিয়েছে? আক্রমণকারীর শরীরের আলামত, আক্রমণকারীর কাপড় ছেঁড়া, আক্রমণকারীকে কামড়ানো, আঁচড়ানো, ধাক্কা দেওয়া, ঘুষি দেওয়া, সেগুলো কি পাওয়া পুলিশ তো গিয়েছে? এগুলো পুলিশ তাদের রিপোর্ট কিছু উল্লেখ করেনি, তাদের বক্তব্যে তাদের রিপোর্টে আমাদের কিছু উল্লেখ করেনি। আমাদের পুরো সিস্টেম অপদার্থতায় পরিপূর্ণ। আপনি এই মুহূর্তে 10 জন পুলিশকে ডেকে এনে জিজ্ঞেস করেন যে এই ধরনের অপরাধে কোন কোন আলামতগুলি সংরক্ষণ করতে হবে, আলামতগুলি খুঁজতে হবে, সে আলামত খুঁজতে পারে না তারা। এই জন্য পুলিশের ভিতরে আবার একটা তদন্তকারী পুলিশ তৈরি করতে হচ্ছে, পিআইবি। এই তদন্ত তো সব না পুলিশেরই করতে পারার কথা। আবার না, পিআইবি তে যেটি যে আপনার যায়, দৃশ্যমান সে কি পুলিশের ভিতর থেকেই যায় না? যে পুলিশ কিছুদিন আগে তদন্ত বুঝতো না, সে কিছুদিন পরে সব তদন্ত বুঝে। এই জিনিসগুলো আমাদের সিস্টেমের ফেইলিওর, এটা পুলিশের দোষ না। তাহলে যেখানে স্পষ্ট ফুটেজে দেখা যাচ্ছে, ভিডিও ফুটেজে, যে এই 4 জন মানুষের মুখ ঝলসানো, পুলিশ বলছে গলায় রশি দিয়ে, দড়ি দিয়ে, ফাঁস দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। ওই যে মুখ ঝলসানো, বিকৃত অবস্থা, এগুলো আর উল্লেখ করা হচ্ছে না। তাহলে এখানে কি আমরা অক্ষমতা বলবো, নাকি বিশেষ কোনো রহস্য, নাকি বিশেষ কারোর আমরা তো জানি না, এই জন্যই তো এগুলা প্রশ্নবিদ্ধ। আমরা কিছু বলতে পারবো না, কেন জানেন? আমরা তো সরাসরি এটার সাথে সম্পৃক্ত না, আমরা কেবল প্রশ্ন করতে পারবো। আমরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুলতে পারবো। উত্তর দেওয়ার দায়িত্ব কার? উত্তর দেওয়ার দায়িত্ব হচ্ছে সিস্টেমের। সিস্টেম উত্তর দিতে বাধ্য না। এই সিস্টেমকে বাধ্য করানোর জন্য একটা তথ্য কমিশন ছিল, সেইখানে নাকি অনেককে নিয়োগ দেওয়া হয়েছিল, সেগুলো প্রশ্নবিদ্ধ, আওয়ামী লীগের লোক। তাই বলে আপনি তথ্য কমিশনটাই নাই করে দিয়েছেন, কেউ নাই সেখানে। তো এটা কি ঠিক হয়েছে? এখন তো আপনি এই প্রশ্ন আমাকে না করে আপনি সরাসরি পুলিশকে করতে পারতেন এই তথ্য জানতে চেয়ে, কিন্তু আপনি পারবেন না। আপনি পুলিশকে এখন নোটিশ করতে পারবেন না। তথ্য কমিশন কোথায়? আমাদের দেশে আমাদের অবস্থা, জনগণের অবস্থা গাধার মতো, যে গাধার পিঠে শুধু বোঝাটা বদলায়, কিন্তু বোঝার পরিমাণ